কেয়ার করেছে। যদিও পিওর ব্যাপারটা খুব সিরিয়াস কেসের মধ্যে পড়ে না, কিন্তু কেসটা অনেক ডেলিকেট। আর সবথেকে বড় সমস্যা, পিউ কখনোই তার কোনো কিছু নীলাদ্রির সাথে শেয়ার করতে রাজি নয়। আয়শা একে একটা মেয়ে এবং আগেও এমন একটা কেস হ্যান্ডেল করেছে, তাই সেটাকে ঠিক কিভাবে হ্যান্ডেল করবে তার জন্য আয়শা পরামর্শের খুব প্রয়োজন নীলাদ্রির। আয়শা নীলাদ্রিকে বাইরে ওয়েট করতে বলে। নীলাদ্রি পিহুকে চোখের ইশারা করে বোঝালো সে আছে, বাইরেই আছে। নীলাদ্রি যাওয়ার পর থেকে আয়শা খুব সুন্দরভাবে পিহুকে বলল, মুবাশিরা, তাই তো? আমরা প্রথমে নিজেদের পরিচয়টা দেই। আমি আয়েশা সিদ্দিকী, পেশায় একজন সাইকোথেরাপিস্ট। মুবাশশিরা জাহান। একটা এনজিওতে চাকরিরত আছি। আচ্ছা মুবাশিরা, চলো ওই সোফাটাতে বসবে, আমরা শুধু গল্প করব। একটা অফ হোয়াইট কালার সোফায় বসতে ইঙ্গিত করে আয়শা। পিহু প্রথমে খানিকটা ইতস্তত করলেও পরে গিয়ে সোফাটায় বসে। সোফাটা বেশ হেলানো টাইপস, অনেকটা রকিং চেয়ারের মতো। সিনেমায় সাধারণত এভাবে কনসাল্ট করতেই দেখা যায় রোগীদের। রোগীরা এমন একটা সোফা কাম চেয়ারে বসে নিজের সবকিছু বলতে থাকে এবং সাইকোথেরাপিস্টই রেকর্ড করতে থাকে। কিন্তু বাস্তব জীবনে এমন হয় এটা জানা ছিল না পিহুর। পিহুর কাছে নিজেকে একজন খুব তারছেড়া মানুষের মধ্যে একজন মনে হচ্ছে, লাইক সাইকোপ্যাথ। সোফায় বসতে বসতে ঠাট্টা ছলে বলে বসে, আমি কিন্তু পাগল নই। আমি জানি তুমি পাগল নও, আমিও পাগলের ডাক্তার নই। আমি শুধু তোমার সাথে গল্প করব। কারোর সাথে গল্প করলে বুঝি সেটা রেকর্ড করতে হয়? তুমি খুব ইন্টেলিজেন্ট একটা মেয়ে। আমি আমার পেশায় অভ্যস্ত, যার সাথেই গল্প করি সেটা রেকর্ড করি, তাই তুমি ব্যতিক্রম হবে না। আচ্ছা পিউ, ছোটবেলার সবচেয়ে সুখময় স্মৃতি কোনটা তোমার? আমার তেমন কিছু মনে পড়ছে না। হ্যাঁ, একবার বাবা আমার জন্য একটা গোলাপি রঙের সাইকেল কিনে এনেছিলেন। সেটা আমার খুব ভালো লাগতো। কিন্তু মা কোনোদিনও সেটা চালাতে দেননি। মেয়ে মানুষ ঢিঙ্গিদের মতো সাইকেল চালাবে, এটা মায়ের একদমই পছন্দ ছিল না। তিনি আমাকে সবসময় বলতেন, আমি নাকি মেয়ে, মেয়েদের কিছু নিয়মের মধ্যে থাকতে হয়। আচ্ছা, তোমার ছোটবেলার সবথেকে কষ্টের মুহূর্ত কোনটি? না বলতে চাইলে আমি জোর করব না। না, তেমন কিছু না। আমার বাবা যখন মারা যান, সেটা আমার জীবনের সবথেকে কষ্টের মুহূর্ত ছিল। বাবা আমার জীবনের অনেক বড় একটা অংশ ছিলেন। উনি আমাকে অন্যভাবে গড়ে তুলতে চেয়েছিলেন। উনি কখনো আমাকে বেঁধে রাখেননি। যখন যা করতে চেয়েছি সেটা ছুটি দিতেন সে। আমার খুব নাচতে ভালো লাগতো। মার ব্যাপারটা ভালো না লাগলেও বাবা আমাকে নাচের স্কুলে ভর্তি করান। বাবা মারা যাবার পর যদিও মামু আমার কোনো কিছুতে কমতি রাখেননি, তবে কোথাও যেন একটা ফাঁকা লাগতো আমার সবসময়। আমার তো কোনো ভাই বোন ছিল না। বাবা আমার সবথেকে ভালো বন্ধু ছিলেন। বাবা মারা যাবার পর আমি কারো সাথে নিজের মনের কথা বলতে পারতাম না। আমার কথা বলার সাথীটাই যেন চলে গিয়েছিল। পিহুর গলা ধরে এসেছে। আয়শা সেটা বুঝতে পেরে কথাটা পাল্টে দেয়। আচ্ছা মুবাশিরা, তোমার কিশোরী সময়ের কথা বলো। সেই সময়টা তো মনটা উড়ু উড়ু থাকে, হঠাৎ করেই ভালো লেগে যায় কাউকে। তোমার কি এমন কেউ ছিল? না, সবসময় গার্লস স্কুল কলেজে পড়েছি আমি। ছেলেদের সাথে কথাই হতো না। মা আমাকে আমার কাজিনদের সাথেও বেশি কথা বলতে দিতেন না। বাপ মরা মেয়ে, মামা বাড়ি থাকি, যদি কোনো উঁচু নিচু হয়ে যায়। তবে একটা লোক আমায় চিঠি দিত, পড়তে ভালো লাগতো। কিন্তু একদিন মায়ের হাতে পড়ে যাওয়ায় আমি আর ভয়ে লোকটার চিঠিগুলো নিতাম না। পড়ে থাকতো মামুর লেটার বক্সে। একটা সময় চিঠি দেওয়াও বন্ধ হয়ে যায়। হয়তো লোকটা বিরক্ত হয়ে গিয়েছিল। আয়শা খানিকটা থেমে প্রশ্ন করে। হাসির সাথে তোমার পরিচয় কিভাবে হয়েছিল? আয়শার প্রশ্নে মুচকি এসে বলে, আমাদের বিয়ের কথা চলছিল। আমাকে যেদিন ও বাড়ি থেকে দেখতে এসেছিল, সেদিন ওনার সাথে প্রথম দেখা। একটা ক্রিম কালারের চেক শার্ট আর জিন্স পরে এসেছিলেন। বেশ হ্যান্ডসাম লাগছিল দেখতে। চুলগুলো জেল দিয়ে বেশ পরিপাটি করা। খুব গাম্ভীর্যের চাপ ছিল। সেদিনই ওনার সাথে আমার প্রথম দেখা। প্রথম দেখায় ভালোবেসে ফেললে? এমন কি ছিল যে তার জন্য নিজের পুরো জীবনটা এভাবে নষ্ট করছো? বেঁচে তো নামই আছো, আসলে তো ভেতর থেকে একটি মরা মানুষ, যে হাসতে গেলেও দুবার ভাবে। পিহু চুপ। আসলেই তো, কি এমন ছিল যে এখনো তাকে ভুলতে পারছে না পিহু? অপেক্ষায় বসে আছে হয়তো সে ফিরবে।
কেন এতটা ভালোবাসে পিহু তাকে? আশার প্রশ্নটি পিহুর ভেতরটা কেন যেন প্রশ্ন করতে বাধ্য করছে। কেন এতটা ভালোবাসে সে আহাসকে? বাড়ির গেটের বাইরে গাড়ি বসে রয়েছে ঐন্দ্রিলা এবং অভ্র। খুব ভয় পাচ্ছে ঐন্দ্রিলা। বাবা কিংবা ভাই যদি জানতে পারে তবে কি উত্তর দিবে তাদের? হাত পা যেন অবশ হয়ে আসছে তার। আজ কি এখানেই বসে থাকার প্ল্যান তোমার?